সত্যি 22শে শ্রাবণ আমাদের সবার জন্যই একটি অত্যন্ত স্মৃতি বিজড়িত দিন। রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস, তার সাথে সেই ইতিহাসের সাথে ইতিহাসকে মিলিয়ে আজকে এই যে আসানসোল, আমি বলবো হিন্দু বীরদের ভূমি আসানসোল, সেই আসানসোলের বুকে আজকে জাতির কথার পক্ষ থেকে আমরা আসতে পেরে গর্ববোধ করছি, অত্যন্ত আনন্দ বোধ করছি যে আজকে এই আসানসোলের বুকে বর্ধমান নেক্সট স্টপ আসানসোল। কিসের জন্য এসেছি আমরা, কেন এসেছি? একটাই কারণ, জাগো 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 হিন্দু সমাজ, জাগো। কারণ 23শে এপ্রিল 2026, 29শে এপ্রিল 2026 আমরা গণতান্ত্রিক লড়াইয়ে, পশ্চিমবঙ্গের বুকে গণতান্ত্রিক লড়াইয়ে আমরা হিন্দুরা জয়লাভ করেছি। সেটা ছিল প্রথম ধাপ। তারপরের যে ধাপটা, এবং সেই ধাপটায় জয়লাভ করার জন্য পশ্চিমবঙ্গের প্রতিটি সনাতনী, আসানসোলের প্রতিটি সনাতনীবাসীকে জাতির কথার পক্ষ থেকে জানাই গৈরিক অভিনন্দন, সশ্রদ্ধ প্রণাম। কিন্তু ওই যে বললাম, সবে আমরা একটা যুদ্ধে জিতেছি। মনে রাখবেন, কুরুক্ষেত্রের যুদ্ধ কিন্তু একদিনে শেষ হয়নি। কুরুক্ষেত্রের যুদ্ধে কিন্তু 100 কৌরব, কেবল একজন কৌরবকে বধ করে কিন্তু পাণ্ডবরা ক্ষান্ত হয়নি। ভীষ্মকে বধ করে, যদিও পিতামহ ভীষ্ম শ্রদ্ধেয় ব্যক্তি, নমস্য ঈশ্বর স্বরূপ, কিন্তু পিতামহ কার সাইড নিয়েছিলেন? অধর্মের সাইড, অধর্মের পক্ষ। কিন্তু পাণ্ডবরা কিন্তু কেবল পিতামহ ভীষ্মকে বধ করে, বধ বলবো না, পরাস্ত করে তারা কিন্তু থেমে যাননি। পাণ্ডবরা গুরু দ্রোণাচার্যকে বধ করে থেমে যায়নি। পাণ্ডবরা শেষ অবধি লড়াই করে তাদের যে দাবি, তাদের যে হকের জমি হস্তিনাপুরকে ছিনিয়ে নিয়েছিলেন। এবং সেটা কিন্তু কোনো ওই একই বৃন্তে দুটি কুসুম, এককালে থাপ্পড় খেয়ে কিন্তু পাণ্ডবরা কিন্তু তাদের হস্তিনাপুরকে ছিনিয়ে নেয়নি। অস্ত্রের জোরে, শস্ত্রের জোরে, ভীমের গদার জোরে, অর্জুনের ব্রহ্মাস্ত্রের জোরে, যুধিষ্ঠিরের বল্লভের জোরে, আর তার সাথে শ্রীকৃষ্ণের অহিংসা পরম ধর্ম। কিন্তু ধর্ম হিংসা ততই বছর, সেই ধর্ম হিংসা ততই বছর মাধ্যমেই কিন্তু পাণ্ডবরা তাদের হস্তিনাপুরকে ফিরে পেয়েছিলেন। সুতরাং আমরা সবেমাত্র, কুরুক্ষেত্রের লড়াই কিন্তু এখনো শুরু হয়নি বন্ধু। আমরা জাতির কথার পক্ষ থেকে বলি, কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে উঠুক বারবার। সত্য, ত্রেতা, শ্রীরামচন্দ্র বধ করেছিলেন দুরাচারী অধার্মিক রাবণকে। তারপরে পাণ্ডবরা শ্রীকৃষ্ণের আশীর্বাদ নিয়ে পরাস্ত করেছিল কৌরবদের। আর এটাকে আমরা বলি কি? কলিযুগ। তো এই কলিযুগের আজকে এই 22শে শ্রাবণ, আজকে আমরা এই আসানসোলের বুকে কেন জমায়েত হয়েছি? কুরুক্ষেত্রের যুদ্ধের যে শঙ্খনাদ, সেই শঙ্খনাদ আবার বাজাচ্ছি। এবং তার মধ্যে দিয়ে আমরা এটা বলছি যে পূর্ব পাকিস্তান, বাংলাদেশ যারা বলেছেন আমার আপত্তি আছে। শুধুমাত্র বাংলা বলতে পারলে বাঙালি হওয়া যায় না বন্ধু। শুধুমাত্র বাংলা বলতে পারলে বাঙালি হওয়া যায় না।
বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাংলায় কথা বলে, কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের মতন লোকেরা যখন ভারতের শত্রু আজমল কাসাবদেরকে ফাঁসির ঘোষণা করা হয়, তখন এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা পাকিস্তানের পক্ষ নিয়ে ওই আজমল কাসাবকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে রাত্রি 12টার সময় জাজকে বলে গিয়ে যে বাঁচাতে হবে, পাকিস্তানে আমাদের ভাই কাসাবকে বাঁচাতে হবে। বিকাশ রঞ্জন কোনো বাঙালি না, বিকাশ রঞ্জন কোনোদিনও কোনো বাঙালি হতে পারে না। বাংলায় কথা বললেই শুধু বাঙালি হওয়া যায় না। জ্যোতি বোস কোনো বাঙালি নয়। জ্যোতি বোস যদি আজকে বাঙালি হতো তাহলে মরিচচাপির বুকে ওই হিন্দুগুলোকে, উদ্বাস্তু হিন্দুদেরকে, যে উদ্বাস্তু হিন্দুদের জন্য আজকে সিপিএম নাকা কান্না কাঁদে, এখানে যারা হকার সম্প্রদায় আছে, শুনে নিন আজকে যে সিপিএম আপনাদের জন্য কাঁদছে না, হকার হকার করে চিৎকার করছে, তো আপনাদেরই মতন মানুষেরা দণ্ডকারণ্য থেকে গেছিল মরিচচাপিতে আশ্রয় নিয়েছিল, এবং সেই মরিচচাপিতে পুলিশকে দিয়ে প্রচন্ড অত্যাচার। তারপরে কি করা হলো? তারপরে তাদের নৌকাগুলো করে যখন পলায়ন করছে, ভাবুন, এরা নাকি বাঙালি প্রীতি দেখায়, সেই নৌকাগুলোকে বড় বড় পুলিশের লঞ্চ দিয়ে উল্টে দেওয়া হলো, কুমিরকে খাইয়ে দেওয়া হলো সেই অসহায় আজকে উদ্বাস্তু বাঙালিদেরকে। তারপরে চলল অকথ্য অত্যাচার, গুলি, এবং তারপরে মৃতদেহগুলোকে খাওয়ানো হলো কাকে? সুন্দরবনের বাঘেদেরকে। জ্যোতি বোস বাঙালি? কোন অ্যাঙ্গেল থেকে জ্যোতি বোস বাঙালি হয়? যদি সত্যিকারের বাঙালি হতো, এরা বাঙালি হতো, তাহলে তাসলিমা নাসরিনকে কেন পশ্চিমবঙ্গের বুকে এক অসহায় নারী, আজকে এই যে দীপশিতা ধর, ঐশী ঘোষ, বৃন্দা কারাত, এরা যে এত কথা বলে নারীবাদের কথা, একজন অসহায় মহিলা তাসলিমার দোষটা কি ছিল? তাসলিমা, she was the person who called a spade a spade, সাদাকে সাদা আর কালোকে কালো বলে লিখেছিল লজ্জা উপন্যাস। যেই লজ্জা উপন্যাসের মধ্যে দিয়ে আব্দুল জব্বার করিমদের যে প্রকৃত চরিত্র, যে নারী হচ্ছে গণিমতের মা, তাকে যখন পারবো যেখানে পারবো গমন করবো, সেই ইতিহাসকে তুলে ধরেছিল বলে আজকে তাসলিমার উপরে ফতোয়া জারি করা হয়েছিল। তাসকে কি খাবে, কে কি পড়বে, এটা নিয়ে বড় বড় কথা বলে না বামপন্থীরা? তাহলে তাসলিমার পরিধানের উপরে, তাসলিমার খাবারের উপরে, তাসলিমার লেখার উপরে যখন আজকে এই আব্দুল জব্বার করিমরা ফতোয়া দিল, এবং তারপরে যখন পশ্চিমবঙ্গের বুকে কংগ্রেসের এক সংখ্যালঘু জেহাদি যখন ফতোয়া দিল, তখন কেন জ্যোতি বোস প্রত্যেকের বচ্চাস না তাসলিমা নাসরিনকে প্রোটেকশন দিতে পারবো না, এই কথা বলে তাড়িয়ে দিল? তাহলে এরা কোথাকার বাঙালি? সৌগত রায় কোথাকার বাঙালি? আমি বলছি, এই আসানসোলের বুকে যারা নেতা আছে, আমি দরকার নেই তারা কোন পার্টি করে, অধিকাংশ হচ্ছে তারা সিপিএম করে, তারা তৃণমূল করে, তারা কংগ্রেস করে, কিন্তু বলছি যে এই নেতারা ওপার থেকে চলে এসেছে, লাঠিকে চলে এসেছে, তাদেরকে আসানসোলের নেতা হিসেবে বাবা গণ্য করুন, তাদেরকে বলুন সাহস থাকলে এই নেতাগিরি বর্ডারে গিয়ে ফলিয়ে দেখাও, বর্ডারে গিয়ে বলো, নেতাগিরি করে ভাষণ দিয়ে বলো যে আমার যে জমিটাকে তোরা কেড়ে নিয়েছিস সেই জমি ফেরত দে। আর যদি না পারে কার ধাক্কা দিয়ে এদেরকে চিহ্নিত করে কার ধাক্কা দিয়ে আসানসোলের বুক থেকে দাঁড়ান। বাগড়ার কোনো প্ল্যান নেই আসানসোলের বুকে, সে সিপিএম এর নেতা হোক, তৃণমূলের নেতা হোক, কংগ্রেসের নেতা হোক, ওপার থেকে আসা কোনো বাগড়ার বাচ্চা সৌগত রায় আমার নেতা নয়, সুজন চক্রবর্তী আমার নেতা নয়, এরা সব বাগড়া হয়ে এখানে এসেছে কাদের দয়ায়? আমাদের মতন ভূমিপুত্রদের দয়াতে, সুজন চক্রবর্তী বলি, আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সুজন চক্রবর্তী, শতরূপ ঘোষ, শোন, পশ্চিমবঙ্গে তোরা আমাদের ভূমিপুত্রদের দয়াতে আছিস, আমাদের ধৈর্যেরও কিন্তু বাঁধ আছে, সেদিনকে ধৈর্যের বাঁধ ভাঙবে। জয় মা কালী বলে তোদের পিঠে ভাগড়ার চাপ কাটাতারের চাপ আছে তো, ত্রিশূলের চাপ দিয়ে তোদেরকে পশ্চিমবঙ্গ থেকে দূর করে ছাড়বো, তবেই আমরা শান্ত হব। আজকে পূর্ব পাকিস্তান বললাম, যেটা বাংলাদেশ বলতে আমার আপত্তি, কেন বাংলাদেশ বলা যাবে না?
যেটা বললাম একটু আগে, শুধু বাংলা ভাষায় কথা বলতে পারলেই বাংলা বলা যায় না। যেরকম আমি যদি আজকে ইংরাজি ভাষায় কথা বলি, আমাকে কখনো ইংরেজ বলে গণ্য করা হবে না, কারণ আমি ইংল্যান্ডের শিকড় জানি না। আমি যদি আজকে ফ্রেঞ্চ ভাষায় কথা বলি, আমাকে ফ্রেঞ্চ বলা যাবে না, কারণ আমি ফ্রান্সের শিকড় জানি না। আমি যদি জার্মান ভাষায় কথা বলি, আমাকে জার্মান বলা যাবে না, কারণ আমি জার্মান দেশের শিকড় জানি না। কিন্তু এই লোক ঠিক সেরকম ভাবে বাংলাদেশের বুকে ওই আব্দুল জব্বার করিমরা, একবার ভেবে দেখুন আপনারা, ওই আব্দুল জব্বার করিম যারা এই আপনাদের মতন হিন্দুরাই কিন্তু বাস করে কিন্তু বাংলাদেশে, পূর্ব পাকিস্তানে, বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছিল তাদেরকে। দীপু দাস, কি দোষ ছিল দীপু দাসের? সে তো আপনার আমার মতন বাঙালি। সেই দীপু দাসকে জ্যান্ত পুড়িয়ে মেরে বলা হলো পৈশাচিক আনন্দ উপলব্ধি করছি, বারবিকিউ বানাইতেছি, দীপু দাস মালাউনের বাচ্চার বারবিকিউ বানাইছি এই বলে পৈশাচিক আনন্দ। এবং সেই পুরো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরেছে, এবং সেই ভিডিও আজকে এই তথাকথিত যে মানবাধিকার সংগঠনগুলি, প্রতিটি মানবাধিকার সংগঠন দেখেছে। যারা শুনছেন একবার ভাবুন, একবার ভাবুন, একটি লোক দীপু দাস আমার আপনার মতন বাঙালি, তার থেকে বড় কথা একজন মানুষ, তার বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার দায় ঠেকিয়ে দেওয়া হলো। সে যদি প্রকৃতার্থে ইসলাম ধর্মকে অবমাননা করে থাকতো, কে বিচার করবে, আইন করবে? বাংলাদেশেও তো পার্লামেন্ট আছে, তাহলে সেখানে কেন সেখানে হবে বিচার? সে যদি দোষী সাব্যস্ত হয়, তাহলে বাংলাদেশের নিয়ম অনুযায়ী যদি ব্লাসফেমি করার জন্য যদি মৃত্যুদণ্ড শাস্তি হয়, মৃত্যুদণ্ড দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। কিন্তু কি করা হলো? মালাউনের পলার একটাই না হিস্সা বার কর, মালাউনের পলার একটাই না হিস্সা বার কইরা ওইটারে বাঁশের সাথে লাগাই আগুন জাল। ওই কিরম দাও দাও করে চলতেছে মালাউনের পোলা, বারবিকিউ কইরা খামো, ওই হিন্দু মালাউনের পোলায় কলিজা খামো। এরা বাঙালি, আমাদেরকে আপনারা ঢুকতে দেন পশ্চিমবঙ্গের বুকে। ঘোষণা করছি জাতির কথার পক্ষ থেকে, পশ্চিমবঙ্গের বুকে আব্দুল জব্বার করিমরা শুনে রাখ, পশ্চিমবঙ্গের বুকে বাংলাদেশ থেকে চিকিৎসা করাবার নাম করে যদি ঢুকিস, এমন চিকিৎসা করব, এমন চিকিৎসা হবে, আর কোনোদিন তুই পায় বাংলাদেশে ফিরে যেতে পারবি না। কন্ট্রাক্ট চলে তোদেরকে বিসর্জন দিয়ে দেবো জাতির কথার পক্ষ থেকে। প্রয়োজনে হাসপাতাল থেকে টেনে পার করে এই আব্দুল জব্বার করিমদেরকে এমন চিকিৎসা, এমন দওয়াই দেওয়া হবে যে কোনোদিনও পশ্চিমবঙ্গে ঢোকার সাহস করবে না। এই অঙ্গীকার আমাদের নিতে হবে, কারণ হিংসাকে যদি রুদ্ধ করতে হয়, একটু আগে আমাদের সভাপতি জ্যোতির্ময় বাবু বলে গেলেন যে ওই দুই ফ্যাসিবাদী গান্ধী এবং নেহেরু। মনে রাখবেন সবাই, মনে রাখবেন, এক কালে চড় খেয়ে আরেক কাল বাড়িয়ে দিয়ে কিন্তু আমাদের স্বাধীনতা আসেনি। ঈশ্বর আল্লাহ তেরো নাম সবকো সম্মতি দে ভগবান, আসলে কি ছিল? সীতারাম জয় সীতারাম সবকো সম্মতি দে ভগবান। জ্যোতির্ময় বাবু বোধহয় ভুলে গেছেন, জ্যোতির্ময় বাবু সংবিধানটা বললেন, তার থেকেও বড় কথা, ভারতবর্ষে সংবিধানের ওপরেও যদি সংবিধান কেউ থেকে থাকে সেটা হচ্ছেন শ্রীরামচন্দ্র। শ্রীরামচন্দ্রের থেকে বড় সংবিধান ভারতবর্ষের বুকে কেউ কোনোদিন হতে পারেনি, হতে পারবে না। সেই শ্রীরামের নামকে কায়দা করে তাকিয়াবাজি করে পাল্টেছিল কে? এই ফ্যাসিবাদী গান্ধী। যে গান ছিল সীতারাম জয় সীতারাম, সেই থেকে করে দিল ঈশ্বর আল্লাহ তেরো নাম। কিন্তু গান্ধী, মনে রাখবেন, ওই গান্ধীর ঈশ্বর আল্লাহ তেরো নাম কিন্তু কোনদিনও কিন্তু ভারতের দুঃখের সাথে বলছি 99% মুসলমান সমাজ তারা কিন্তু ঈশ্বর আল্লাহ তেরো নামকে এক করে নেয়নি। নিলে 1946-এর দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস হতো না, নিলে নোয়াখালী হতো না, নিলে আজকের দিনে শাহজাহান শেখ হতো না, নিলে আজকের দিনে জাহাঙ্গীর হতো না, নিলে আজকের দিনে এইভাবে যে প্রতিনিয়ত, আজকে ভাবুন মুসলিম প্রধান অঞ্চলে ফ্যাক্ট মহিলারা বলছে আমরা
বাজাতে পারি না, আমরা উলু দিতে পারি না, তাহলে কোথাকার ঈশ্বর আল্লাহ তেরো নাম সবকো সম্মতি দে ভগবান কোনোদিন ছিল না, কোনোদিন হয়নি, কোনোদিন থাকবে না। তো বন্ধু চলে ফেলে দাও গান্ধীর ফাঁসিবাদী ওই স্লোগান এবং আবার বলো সীতারাম জয় সীতারাম সবকো সম্মতি দে ভগবান। কারণ ভারতের সংবিধানের উপরেও যদি সব থেকে বড় সংবিধান কিছু থেকে থাকে সেটা হচ্ছে প্রভু রামচন্দ্র, তার উপরে আর কোনো সংবিধান হতে পারে না। তো সেই জন্যে অহিংসা কতটা চালাক দেখুন, চতুর দেখুন। আমাদের হিন্দুদেরকে নপুংসক বানিয়েছে এই গান্ধী। অহিংসা পরম ধর্ম, কিন্তু তার পরের লাইনটা কেন চেপে গেল? আপনাদেরকে ভাবতে হবে ভারতবর্ষের ইতিহাস, আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি 5000 বছরের ইতিহাস, তর্কের খাতিরে। সেই ইতিহাসে কারা এসেছেন? শ্রী রামচন্দ্র এসেছেন, ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন, চাণক্য এসেছেন, চন্দ্রগুপ্ত মৌর্য এসেছেন, অশোক এসেছেন, নেতাজি সুভাষচন্দ্র বোস এসেছেন। তা এতজন থাকতে, বিশ্ববরণ্যে এতজন থাকতে কেন গান্ধীকে জাতির জনক বানানো হলো? গান্ধীর কন্ট্রিবিউশন কি? আমি প্রশ্ন তুলছি আজকে এখানে, আমরা কেন গান্ধীকে ফাদার অফ দ্য নেশন হিসেবে মেনে নেব, যেখানে গান্ধী থেকে হাজার হাজার গুণ বড় জাতীয়তাবাদী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস? আপনারা যে সবসময় সুভাষচন্দ্র বলেন, কেন তাহলে সুভাষচন্দ্রকে বাদ দিয়ে আজকে কেন গান্ধী ফাদার অফ দ্য নেশন? যার কন্ট্রিবিউশন কি? যার কন্ট্রিবিউশন হচ্ছে দুটো দেশের জন্ম ধর্মের ভিত্তিতে জিন্নার কাছে পরাজয় স্বীকার করা এবং নোয়াখালীতে গিয়ে হিন্দুদেরকে বলা যে হিন্দু শুড ফ্লি ফ্রম নোয়াখালী অর এলস দে শুড পেরিশ। যেখানে মহিলারা আছেন শুনে নিন, শুনে নিন, যখন বলা হচ্ছে হিস্ট্রি লেসন, দিস ইজ মাই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি মাই ডুড, দিস ইজ নট আ হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, দিস ইজ দ্য রিয়েল ইউনিভার্সিটি অ্যান্ড ইফ ইউ আর হিয়ার চেক দ্য গুগল রাইট নাও, গুগল চেক করুন। এতদিন আলিমুদ্দিন ইউনিভার্সিটি অনেক পড়েছেন, আলিমুদ্দিন ইউনিভার্সিটি হিস্ট্রি অনেক পড়েছেন, তো সেখানে গান্ধীকে যখন বলা হচ্ছে নোয়াখালীতে হিন্দু মেয়েদের যখন ধর্ষণ করবে তখন হিন্দু মেয়েরা কি করবে, কি বলছে? আপনি আমি হলে কি বলতাম? আমার স্ত্রী বা আমার মা বা আমার বোনকে যদি ধর্ষণ করা হয় বা আমার প্রেমিকাকে ধর্ষণ করার কথা বলে কি বলবেন আপনারা? মা দুর্গার মতো ঝাঁপে পড়ো এবং ওই যে জেহাদিদেরকে টুকরো টুকরো করে দাও, আমরা রক্ত দাও, রক্ত দিয়ে নিজের প্রাণ দিয়ে নিজের সতীত্বকে ইয়ে করো, এটাই তো বলবো আমরা। গান্ধী কি বলেছে? গান্ধীকে যখন জিজ্ঞেস করা হলো, গান্ধী কি বলছে? মেয়েরা জিপ কামড়ে সেই ধর্ষণ সহ্য করে তারপরে আত্মহত্যা করবে। আরে জাতির পিতা, আমি মানি না। আমাকে যদি তার জন্য অ্যারেস্ট হতে হয় 1000বার অ্যারেস্ট হবো, কোর্টে গিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্টের সামনে দাঁড়িয়ে বলবো আই উইল নেভার কনসিডার গান্ধী টু বি দ্য ফাদার অফ মাই নেশন। ভারতের জাতির পিতা কখনো গান্ধী হবে না। আজমল কাসাব যদি ভারতকে ধ্বংস করার জন্য ফাঁসিতে চড়তে পারে, আমি আমার সনাতনী অস্তিত্ব রক্ষার জন্য গান্ধীর মতন সনাতন বিরোধী একজন মানুষকে এক্সপোজ করার জন্য, তার বিরোধিতা করার জন্য বারবার বলবো একবার বিদায় দিয়ে মা ঘুরে আসি, আবারও এসে একই কথা বলবো, গান্ধীকে আমি জাতির জনক মানব না, মানব না, মানব না। কারণ আমি রক্ত বীজ রাক্ষস, আমার রক্ত থেকে আরো 1000টা হিন্দু উঠবে, তারা বলবে গান্ধীকে আমরা জাতির জনক মানব না। এই গান্ধীর জন্যে, এই নেহরুদের জন্যে, এই কমিউনিস্ট নেতাদের জন্যে আজকে আমাদের যে পূর্ব পাকিস্তানে যারা হিন্দুরা আছে, দীপু দাস বলুন, চিন্ময় কৃষ্ণ প্রভু, আপনারা তো বেরোন না ইসকনের রথ নিয়ে? ইসকনের রথ নিয়ে তো বেরোন তো, হ্যাঁ? তাহলে চিন্ময় কৃষ্ণ প্রভু তো সেই ইসকনেরই তো অংশ। আজকে চিন্ময় কৃষ্ণ প্রভুকে আজকে 2 বছর ধরে সে বাংলাদেশের বুকে তাকে গ্রেপ্তার করে রাখা হয়েছে, কোনো বিচার নেই। তাহলে আজকে আমরা যারা গৈরিক ধ্বজধারী সৈনিক আমরা নিজেদেরকে বলি, যারা বলছি বোলবম, যারা বলছি হর হর মহাদেব, যারা বলছি
শ্রীকৃষ্ণের বাণী তুলছি, যারা শ্রীরামের বাণী তুলছি, আমাদের কি দায় বর্তায় না এইখানে যারা বাংলাদেশি এখানে লুকিয়ে আছে তাদেরকে ঘাড় ধরে চিন্ময় কৃষ্ণপ্রভুর সাথে যেটা করা হয়েছে সেই জিনিসটা ইঞ্চিতে ইঞ্চিতে তাদেরকে হিসাব বুঝিয়ে দেওয়া আমাদের কি দায় বর্তায় না? শুধু গিয়ে বাবার মাথায় জল ঢাললাম হয়ে গেল? আরে জমিটাই যদি না থাকে বাবার মাথায় কি জল ঢালবেন? কোথায় জল ঢালবেন? বাংলাদেশে পাচ্ছে কতটা দুর্ভাগ্য একটা জাতি যেখানে তাদেরকে রথ নিয়ে বেরোতে হয় আর্মির সিকিউরিটি নিয়ে, আর তারা বলে কিনা শান্তির ধর্ম। বাহ, শান্তির ধর্ম, এতটাই শান্তির ধর্ম যে সনাতনীরা যদি রথ নিয়ে বেরোয় তাদেরকে সিকিউরিটি নিয়ে বেরোতে হবে। বাহ বাহ বাহ, এই না হলে শান্তির ধর্ম। অসাধারণ। আজকে আমরা দেখছি বাংলাদেশের বুকে পোস্টার পড়ছে, সঞ্জিত তুমি বাংলাদেশ ছেড়ে চলে যাও। কে সঞ্জিত? আমি সঞ্জিত। এই যে সঞ্জিত, এখানে সকলে আমরা সঞ্জিত। কেন সঞ্জিতকে? সঞ্জিতের পরিচয় কি? সে হিন্দু। সঞ্জিত, প্রাণ থাকতে পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশ ছেড়ে চলে যাও। সময় এসেছে আসানসোল, সময় এসেছে বাংলাদেশের তারেক, প্রাণ থাকতে পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাও। বাংলাদেশের মুজিব, প্রাণ থাকতে পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাও। বাংলাদেশের কাদের, প্রাণ থাকতে পশ্চিমবঙ্গের থেকে চলে যাও। না তো এমন সব কাণ্ডে হবে, এমন প্রেরণা দেওয়া হবে যে কোনোদিনও এইখানে বসে শুনে বাংলার তোমরা দেখার সাহস করতে পারবে না। পোস্টারে পোস্টারে বা আসানসোলে দিয়ে দিন। আমরা জানি লুকিয়ে আছে, আমরা কিন্তু জানি পশ্চিমবঙ্গের বুকে ওই আব্দুল জব্বার করিমরা লুকিয়ে আছে। সময় এসেছে, খুঁজে বার করুন পোস্টার। কারণ পৃথিবী যখন তমসাচ্ছন্ন ছিল, ভগবান কালিমাকে বলছেন তুমি আরো বৃহৎ কালো রূপ নিয়ে কালোকে ধ্বংস করো। তো আসানসোলবাসীকে বলছি, এখন সময় এসেছে, ওরা যদি একটা মারে, শুনে রাখ আব্দুল জব্বার করিম, তোরা যদি একটা মারিস আসানসোলে 100টাকে মারবো আমরা। আর এমন মারবো যে মার কথাটাই তোরা আর ভয় চড়ে করে দিও, মুখ থেকে বার করতে পারবি না। গোপাল মুখার্জি বলেছিল 1-এর বদলা 10-এর মার, জাতির কথা বলে 1-এর বদলা 100-র মার, 100-র মার। আজকে সংবিধান, দেশের সংবিধান নিয়ে কথা হচ্ছে। সেকুলার শব্দটা গায়ের চড়ে ফ্যাসিবাদের নিদর্শন। গায়ের চড়ে সেকুলার শব্দটা আজকে আমাদের সংবিধানে ঢোকানো হয়েছে। আমরা কিছুদিন আগে একটা আন্দোলন দেখলাম, সিজেপি, আমি যেটাকে বলি ককরোচ জিহাদ পার্টি। কিন্তু তাদেরকে আমি একটা ক্রেডিট দেব। কেন? তাদের আন্দোলন ভুল হতে পারে, তাদের আন্দোলন দেশ বিরোধী হতে পারে, কিন্তু তাদের আন্দোলনে কিন্তু কমিটমেন্ট ছিল, তাদের আন্দোলনের মধ্যে কিন্তু একটা দৃঢ়চেতা ভাব ছিল, যার ফলে কিন্তু আজকে কেন্দ্রীয় সরকারকে তাদের সাথে আলোচনায় নামতে হয়েছে এবং তাদের দাবি মানতে হয়েছে। আমরা বলতে পারি স্ট্র্যাটেজি, মাস্টার প্ল্যান সব, কিন্তু এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। এই আন্দোলনের জন্যে কেন্দ্রীয় সরকারকে সামনে আসতে হয়েছে, এই আন্দোলনের জন্য নরেন্দ্র মোদীকে রাত্রিবেলায় লাইভ করতে হয়েছে। কেন বলছি? ওরা কত ছিল সংখ্যায়? 10,000, আমি 10,000 ধরছি। আমরা সনাতনীরা সংখ্যায় কত? ভারতের বুকে ছেড়ে দিচ্ছি, পশ্চিমবঙ্গের বুকে সনাতনী যারা বলতে দ্বিধাবোধ করি না হাতে ত্রিশূল গেরুয়া বেশ ছিনিয়ে নেব বঙ্গদেশ, যারা বলতে দ্বিধাবোধ করি না কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে উঠুক বারবার। তাহলে কি করতে হবে? রাজনীতি ভুলে, ব্যক্তি স্বার্থ ভুলে চলুন পার্লামেন্টে, চলুন পার্লামেন্টকে লক্ষ লক্ষ সনাতনী মিলে ঘিরে দেব। কোন নেতাকে বেরোতে দেব না যতক্ষণ
বাংলায় দাবি যে আমাদের সংবিধানে যে সেকুলার শব্দ লেখা আছে সেই সেকুলার শব্দকে যতক্ষণ না উপড়ে ফেলে দেওয়া হচ্ছে, চলুন মার্চ টু দিল্লি, চলো দিল্লি। সুভাষ বলেছিলেন চলো দিল্লি, আমরা বলছি চলো দিল্লি। হাজারে হাজারে লাখে লাখে গিয়ে আমরা পার্লামেন্টকে ঘিরে দেবো এবং তারপরে আমাদের দফা এক দাবি এক, সংবিধান থেকে সেকুলার শব্দকে ছুঁড়ে ফেলে দিতে হবে। এই হচ্ছে এইভাবে আন্দোলন করতে হবে, এই হচ্ছে আন্দোলন। ফেসবুকে লিখলাম, হোয়াটসঅ্যাপে লিখলাম, এইভাবে হবে না। 1 লক্ষ লোক মিলে আজকে সংবিধানকে ঘিরতে হবে, পার্লামেন্টকে ঘিরতে হবে। কোন নেতাকে, যাতে রাত্রিবেলায় নরেন্দ্র মোদী যে সিজেপির জন্য লাইভ করেছিল, নরেন্দ্র মোদী বাধ্য হন এই সংবিধান আমরা এমন জনরস তৈরি করব, জনবিস্ফোরণ তৈরি করব, সনাতনের আমরা সনাতনী সংবিধানের আন্দোলন তৈরি করব, যে নরেন্দ্র মোদীকে রাত্রিবেলায় লাইভ করে এসে বলতে হবে যে হ্যাঁ মিত্র, संविधान से ये जो धर्म निरपेक्षता का जो नमखाता है इसको हम बदल रहे हैं। वो लोग कहते हैं बदलेंगे, জাতির কথা বলে বদল দেंगे, ওরা বলে বদলাবো, আমরা বদলে দেব। मोदी जी कान खोल के सुन लीजिए, आप कहेंगे कि बदलेंगे, हम कहते हैं बदल देंगे और सनातनी ताकत से हम बदल देंगे। সনাত আজকে সেই জন্য যদি সত্যিকারের করতে হয়, চলুন সিজেপি সামনে থেকে আন্দোলনের আপনাদেরকে নেতৃত্ব দেবে জাতির কথা। যদি প্রথম বুলেটটা খেতে হয়, জাতির কথা খাবে, কিন্তু যখন জাতির কথা ওই বুলেটটা খাবে, ওই রক্তে পতাকাটাকে ভিজিয়ে নেবেন, বলবেন আমার মাটি আমার দেশ, ভারত দেশ বলে একটাই নারা হবে, চলো দিল্লি বদলাও সংবিধান, তা নইলে এর কোনো ভ্যালু নেই। সেরকম ভাবেই বলছি বাংলাদেশের হিন্দুদেরকে, আমরা পশ্চিমবঙ্গের হিন্দুদের দায়বদ্ধতার ক্ষেত্রে পরে আসবো, বাংলাদেশের যে হিন্দুদেরকে 300 স্পার্টান যোদ্ধা পার্সিয়া যে জেরেক্সিস, ভয়ানক জেরেক্সিস, কিন্তু কি আইরনি, সেই পার্সিয়াই আজকে জেরেক্সিসের পার্সিয়াই আজকে ইরান, কাফিলায় বাস্তু ইরান যেটাকে বলে, সেই ইরানে পরিণত হচ্ছে। কিন্তু সেই 300 স্পার্টান মিলে, লিওনাইডাসের নেতৃত্বে 300 স্পার্টান মিলে পারস্য দেশকে ঢুকতে দেয়নি তাদের ভূমিতে। 4 হেক্টর বলেছিল, যখন ওই বিশাল গ্রিক সৈন্য আসছে, 4 হেক্টর বলেছিল অল মাই লাইফ আই হ্যাভ লিভড বাই আ সিম্পল কোড, লাভ মাই উইমেন অ্যান্ড প্রোটেক্ট মাই মাদারল্যান্ড। সেরকমই আজকে আমাদেরকে বলছি, বাংলাদেশের হিন্দুদেরকে মুক্ত যদি হয়, সিংহের মতন গর্জন করে হাতে ত্রিশূলকের আদেশ চিনিয়ে নেব বাংলাদেশ। এই বলে একজন হিন্দু 100টা আব্দুল, 100টা জব্বার, 100টা করিমকে নিয়ে পদ্মার রক্তকে লাল করে মরবে, তবেই হবে আপনাদের দেশ ও মাতৃকার প্রতি প্রকৃত অর্থে ঋণ শোধ। চন্দ্রশেখর আজাদ বলেছিলেন क्षमा करना मेरी माँ, इस जन्म में मैं इतना ही कर सका। তাহলে চন্দ্রশেখর আজাদ যদি একজন হয়ে 100টা ব্রিটিশের মূত্রত্যাগ করিয়ে দিতে পারে, তো বাংলাদেশের 6% হিন্দু, কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে উঠুক বারবার, তুলে নাও ভীমের গদা, তুলে নাও অর্জুনের গান্ডীব, তুলে নাও যুধিষ্ঠিরের বল্লভ, আর তুলে নাও হাতের সুদর্শন চক্র, নিয়ে বলো পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতম তন্ন সংস্থাপনাদায় সম্ভবামি যুগে যুগে। রক্ত লাল করে দাও পদ্মাকে, রক্ত লাল, হত্যা শিশুকে আদেশ চিনিয়ে নেব বঙ্গদেশ, আমার মাটি আমার দেশ, বঙ্গদেশ। সব সময় মনে রাখবেন, পরাজয়ের কষ্ট, গলা কাটানোর যুদ্ধ, বলিদান দিয়ে মৃত্যুবরণ করার যা কষ্ট, তার থেকে অনেক বড় কষ্ট হচ্ছে পরাজয় স্বীকার করে কারোর দাসত্ব স্বীকার করা।
তো পশ্চিমবঙ্গে, বাংলাদেশে হিন্দু, পূর্ব পাকিস্তানের হিন্দুরা চিন্ময় প্রভুকে, ওরা যদি আজকে দীপু দাসকে জেল থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে আজকে পুড়িয়ে দিয়ে বারবিকিউ বানাতে পারে, তাহলে বাংলাদেশের হিন্দু একসাথে গিয়ে চিন্ময় প্রভুকে ওই জেলটা থেকে বেড়ে টেনে বার করে নিয়ে চলে আসো, এসে সেখানে গৈরিক দশ ছিল দেখিয়ে দাও, দেখ সনাতনের দাপট দেখ, দেখ শ্রীরামচন্দ্রের দাপট দেখ, দেখ শ্রীকৃষ্ণের দাপট দেখ, দেখ পাণ্ডবদের দাপট দেখ। চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেল থেকে হাজারে হাজারে সনাতনী গিয়ে জেল ভেঙে পুলিশের বুলেটকে টেনে বার করে আনুন, বলুন চালা চাপাতি, কত চাপাতি চালাবি, একটা সময় পরে তোদের চাপাতির ধার কমে যাবে, কিন্তু সনাতনীর যে আবেগের ধার কমবে না, তুই মুছে সাফ হয়ে যাবি আমাদের সামনে তোরা। এই যদি অঙ্গীকার নিতে পারেন তবেই যে আমাদের স্বপ্ন বঙ্গদেশ, আমাদের যে স্বপ্ন, একটা আমি বলছি সবাইকে দেখাতে যারা উপস্থিত দর্শক আছেন, এই বঙ্গদেশের স্বপ্ন এটা কিন্তু জাস্ট একটা ফ্ল্যাগ না, দিস ইজ নট জাস্ট আ মিয়ার ফ্ল্যাগ, আই টেল ইউ মাই ফ্রেন্ডস ওভার হিয়ার, দিস ইজ অ্যান ইমোশন। আমাদের অনেক ইমোশন আছে, সচিন তেন্ডুলকার আমাদের ইমোশন, ডিয়েগো আর্মান্ডো মারাদোনা আমাদের ইমোশন, পেলে আমাদের ইমোশন, রোনাল্ডো ইমোশন, মেসি আমাদের ইমোশন, ভগৎ সিং আমাদের ইমোশন। সেই রকম ভাবে আজকে থেকে বলুন এই বঙ্গদেশ, এই বঙ্গদেশের পতাকা হয়ে উঠুক প্রতিটি বাঙালির আমাদের ইমোশন, আমাদের আবেগ, এই গেরুয়া, এই ত্রিশূল, গুরু বৃহস্পতির রং, এটা হয়ে উঠুক আমাদের ইমোশন, এটা হয়ে উঠুক আমাদের লক্ষ্য, লক্ষ্য চড়ৈপতি, 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 এই হয়ে উঠুক আমাদের লক্ষ্য। এই লক্ষ্য যতদিন না কি হচ্ছে আমাদের পূর্ণ হচ্ছে ততদিন আমরা থামবো না। যেরকম করে ইহুদিদের দেখে শিখুন, ইহুদিদের দেখে শিখুন, 1000 বছর ধরে তারা কি ছিল, তারা ভূমিচ্যুত, বাস্তুহারা। শ্যামাপ্রসাদ মুখার্জির দয়াতে আমরা পশ্চিমবঙ্গটা পেয়েছি, যে শ্যামাপ্রসাদকে এই বামপন্থীরা বলে শ্যামাপোকা, ইঞ্চিতে ইঞ্চিতে হিসেব বুঝবে জাতির কথা এই শ্যামাপোকা সাথে, বামপন্থীদের সাথে। আপনাদেরকে বলছি যারা আপনারা আছেন, এই আজকে আছে আসানসোল, এই আসানসোল আজকে পাকিস্তানের অংশ হতো, কেন হতো? 55% মুসলিম পপুলেশন অবিভক্ত বাংলায়। সো টেকনিক্যালি কি মুসলিম প্রধান রাজ্যগুলিকে নিয়ে পাকিস্তান, কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি যাকে বলে বামপন্থীরা শ্যামাপোকা, আপনি বামপন্থী সমর্থক হতে পারেন, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট গিভ আ ড্যাম, আপনি হতেই পারেন বামপন্থী সমর্থক, আপনার পূর্ণ অধিকার আছে, কিন্তু একটা লজিক আপনারা বোঝান তো, যে শ্যামাপ্রসাদ মুখার্জি বুঝলেন যে আজকে যদি এই যে পশ্চিম প্রদেশের এত হিন্দু, তার দুদিন আগে গ্রেট ক্যালকাটা কিলিং হয়ে গেছে, সেইখানে কি করে এত সংখ্যক হিন্দু পূর্ব পাকিস্তানে গিয়ে থাকবে? সেই জন্য তিনি লড়াই করে মাউন্ট প্যাটেনকে কনভিন্স করে এই আসানসোলকে ছিনিয়ে এনেছেন আপনাদের জন্য, এই সুন্দর আসানসোলকে, যেখানে আপনি পা রেখে আছেন, এই মাতৃভূমিকে, যে কলকাতাকে ছিনিয়ে এনেছেন শ্যামাপ্রসাদ, আর সেই শ্যামাপ্রসাদকে এই শ্যামাপোকা বলে বেড়াচ্ছে বামপন্থীরা। তো আপনি যদি বামপন্থী হন, আপনি কে বলবেন না কমরেড, কমরেড জ্যোতি বসু, কমরেড জ্যোতি বসু কার দয়াতে এখানে আজকে বামফ্রন্টের গর্বিত বামফ্রন্ট সরকার করতে পেরেছেন, বলতে পারবেন? একটু জবাব দেবেন, কার দয়াতে, কার নিরলস লড়াইয়ের ফলে কমরেড জ্যোতি বোস গর্বের বামফ্রন্ট সরকার করতে পেরেছে? আমাদের মধ্যে তো কমরেড আছেন, তো কমরেড জ্যোতির্ময় ভট্টাচার্য, প্রাক্তন কমরেড জ্যোতির্ময় ভট্টাচার্য, আপনি তো ছিলেন 60-এর দশকের কমরেড, কার দয়াতে করেছিলেন, কার দয়াতে? শ্যামাপ্রসাদ মুখার্জি। তাহলে আপনার কি মনে হয় শ্যামাপ্রসাদ শ্যামাপোকা? এটা হচ্ছে সব থেকে নোংরা একটা কথা, একটা মানুষকে এইভাবে অপমান করতে পারে একমাত্র বামপন্থীরাই। আর আমি এই 60-এর 70-এর দশকে বামপন্থী ছিলাম বলে আমার পক্ষে লজ্জা। আপনি প্রায়শ্চিত্ত করছেন তো তার জন্য? তার জন্য এখন মা কালীর পায়ে ধরে প্রায়শ্চিত্ত করছি। কালী মার পা ধরে প্রতিটি বামপন্থীকে বলছি এখনো সময় আছে, অন্য সময় আছে, অন্য সময় আসে। কালী মাগো পা ধরেন, কালী মাগো পা ধরা চোখের জলে প্রায়শ্চিত্ত করুন, বলুন মা ক্ষমা, মা ক্ষমা, মা বড় ক্ষমাশীল, আপনাদেরকে ক্ষমা করে দেবে। কিন্তু শতরূপ বিকাশ তোমরা চাইলেও তোমাদের ক্ষমা হবে না, তোমরা যা পাপী, তোমরা মানুষকে বামপন্থার নামে তোমরা তাদেরকে করেছো, শতরূপ বিকাশের ক্ষমা হবে না, এদেরকে ক্ষমা করবেন না। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শতরূপ, সুজন, এদেরকে আসানসোলের পবিত্র ভূমিতে ঢুকতে দেবেন না, তবেই হবে প্রকৃত অর্থে আসানসোলের প্রতি প্রতিটি সনাতনীর গুরুদক্ষিণা, মায়ের প্রতি
মায়ের প্রতিবন্ধনা, শতরূপ, বিকাশ, এই কোন বামপন্থী এদেরকে আসানসোলের বুকে ঢুকতে দেবেন না। বলবেন রক্ত দেব কিন্তু জমি দেব না, বামপন্থীকে কোনো জমি দেব না। শুনে রাখো বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আগামী দিনে কিন্তু তোমার এলাকাতেও গিয়ে রক্ত দেব কিন্তু কোনো বামপন্থীকে জমি দেব না। সবাই একসাথে রক্ত দেব, জমি দেবো, রক্ত দেব, জমি দেবো না, রক্ত দেব, জমি দেবো না। এতটাই জোরে চিৎকারটা হবে আলিমুদ্দিনের প্রতিটা ইট খসে পড়ে যাবে। ওই আলিমুদ্দিন নামে যে স্বৈরাচারী যে জায়গা, ইট খসে পড়ে যাবে। তো প্রতিটি আজকে ওই জন্য বাংলাদেশিকে বলি, মরতে কিভাবে হবে ঠিক করুন। পশ্চিমবঙ্গবাসীকে বাংলাদেশে, পূর্ব পাকিস্তানে যে হিন্দু সমাজের ওপরে যে এইভাবে আঘাত নেমে আসছে, তো আমাদের কি দায় বর্তায় না? আমাদের কি দায় বর্তায় না তাদের পাশে দাঁড়ানোর? সমস্তভাবে যতভাবে সম্ভব বয়কট করুন এই আব্দুল জব্বার করিমদের, কাদের মোল্লা, এদেরকে বয়কট করুন। দরকার নেই পদ্মার ইলিশে লালায়িত হওয়ার আগে মনে রাখবেন যে তেলে পদ্মার ইলিশ ফ্রাই করেছে সেই তেলেই কিন্তু দীপু দাসকে ফ্রাই করে ওরা বারবিকিউ বানিয়েছে আর বলেছে আবারও বানাবো, আবারও বানাবো, আবারও বানাবো। যে মহিলারা আমাদের এখানে, আপনারা ভাবতে পারবেন না বাংলাদেশের পূর্ব পাকিস্তানের নিয়ম, কোনো হিন্দু মহিলা, বিবাহিত মহিলা কি বলে দেওয়া হচ্ছে, সে বিএনপি হোক, জামাত হোক, আওয়ামী লীগ হোক, সেইখানকার নেতার যদি তা ওই মহিলাকে দেখে ভালো লেগে যায়, বিবাহিত মহিলা, বলবে 7 দিনের জন্যে পাঠিয়ে দিতে হবে আমার বাড়িতে। কিসের জন্যে? ঠিক শাহজাহানকে যেমন এখানে মহিলাদের নিয়ে তো পিঠে বানাতে, ওখানে পিঠে নয়, ওখানে যৌন দাসী হতে, ওখানে গণধর্ষিত হতে, ওখানে গণধর্ষণ করার জন্যে। কারণ নারী হচ্ছে শস্যক্ষেত্র, ওয়াদিকের ওপর যখন পারবে যেমন করে পারিবে গমন করিবে। তার জন্যে ভাবুন, একটা শাখা সিঁদুর পরা হিন্দু বাড়ির মেয়েকে তুলে নিয়ে যাবে বিএনপি বলুন, আওয়ামী লীগ বলুন, জামাত বলুন, সেখানকার মন্ত্রী 7 দিন ধরে ভোগ করবে, তারপরে ছেড়ে দেবে, বলবে যে যা তোকে ছেড়ে দিলাম, আবার বাড়িতে গিয়ে সংসার করুন। এটা জীবন? এর নাম জীবন? এই বাংলাদেশ, এই মোদের গৌরব, মোদের আশা, আমারই বাংলা ভাষা টুকরো টুকরো করতে হবে আজকে। যারা আছেন আমি বলছি, একটু অনুরোধ করছি আমাদের পতাকাটা সবাইকে দেখাতে, যারা আছেন বঙ্গদেশ। ওরা বলেছে না 7 সিস্টার্স, ওরা বলেছে 7 সিস্টার্স দখল করবো, আমরাও সেরকম বলছি। তোরা তৈরি থাক আব্দুল জব্বার করিম, বাংলাদেশের পূর্ব পাকিস্তানের 7 টুকরো করব, 7 টুকরো করে নোয়াখালী নিয়ে, খুলনা নিয়ে, বরিশাল নিয়ে, ব্রাহ্মণবাড়িয়া নিয়ে, যেগুলোকে তোরা বলিস তোদের চাপের জায়গা, সেইগুলোকে টুকরো টুকরো করে হিন্দু হোমল্যান্ড বঙ্গদেশ তৈরি হবে। আবারও বলছি, মোদের গর্ব, মোদের আশা, আমারই বাংলা ভাষা। এর সাথে বলি, একটু আগে বলেছি বাংলাদেশের পূর্ব পাকিস্তানের মানুষকে বলেছি যে আপনারা লড়াই শুরু করুন। আরেকটা লড়াই কি, সমস্ত বর্ডার অঞ্চলে, সমস্ত বর্ডার অঞ্চলে আপনারা যত হিন্দু আছেন তারা চলে আসুন, এসে সেখানে এসে আপনারা লড়াই শুরু করুন। আর আমাদের সভাপতি একটু আগে বললেন না যে যারা বিদেশে আছেন, যারা সলভেন্ট লাইফ, যারা সিকিউর লাইফ লিড করছেন, তাদেরকে বারবার বলছি, বিদেশে যারা বাঙালিরা আছেন, যাদের কাছে বাঙালি মানে রবীন্দ্রনাথ, যাদের কাছে বাঙালি মানে সুভাষচন্দ্র বোস, যাদের কাছে বাঙালি মানে বিনয় বাদল দীনেশ, যাদের কাছে বাঙালি মানে জীবন মানে জি বাংলা না, বা ভাবনা করছে ওরা গাঙ্গুলি নয়, নচিকেতা নয়, সেই বাঙালিদেরকে বলছি যে আপনারা প্রতিটি দূতাবাসের সামনে গিয়ে শুরু করুন। পতাকাটা দিয়ে দিয়েছি, বঙ্গদেশের পতাকাটা দিয়ে দিয়েছি। বন্ধু, আপনারা কেন শুরু করছেন না লড়াইটা এখনো? এটা কুরুক্ষেত্রের যুদ্ধ, কুরুক্ষেত্রে হাতিয়ার করছে উঠুক বারবার। প্রতিটি দূতাবাসের সামনে বাংলাদেশ, এই বঙ্গদেশের পতাকা নিয়ে শুরু করুন, আপনারা আন্দোলন শুরু করুন। এটা দীর্ঘমেয়াদী আন্দোলন হবে। আজকে যদি ভারতকে ভেঙে এই দাবিতে যদি পাকিস্তান তৈরি হতে পারে, তাহলে প্রভু রামচন্দ্রের আশীর্বাদে, মা কালীর আশীর্বাদে বাংলাদেশের পূর্ব পাকিস্তানের 7 টুকরো হয়ে বঙ্গদেশ তৈরি হবে। বঙ্গদেশ তৈরি করা কেউ আটকাতে পারবে না। আমরা এখানে পশ্চিমবঙ্গের বুকে আমরা তার জন্য রক্ত দেব কিন্তু জমি দেব না। সবাই সাথে একটাই কথা বলবো, একবার সমস্যারে বলে উঠি, রক্ত দেব কিন্তু জমি দেব না। রক্ত দেব, জমি দেব না, রক্ত দেব, জমি দেব না, রক্ত দেব, জমি দেব না, রক্ত দেব কিন্তু জমি দেব না। করিম আব্দুল জব্বার শুনে রাখ, চালা চাপাতি কত চালাবি তোরা, কত চাপাতি তোরা চালাবি, আমরা কিন্তু থামবো না। তাসলিমা, তোরা তাসলিমাকে আটকাতে পারিসনি। আমার তো স্বপ্ন আগামী দিনে
তাসলিমার হাতে ওই কেরুয়া পতাকা নিয়ে তাসলিমা জয় মা কালীর নাম ইয়ে করে তাসলিমা দরকার হলে আমাদের জয় বঙ্গদেশের নাড়া তুলে তাসলিমার হাতে কেরুয়া এনে যেভাবে মাতঙ্গিনী হাজরায় গিয়েছিলেন, যেভাবে ঝাঁসি কি রানিয়ে গিয়েছিলেন, সেইভাবে তাসলিমা কেরুয়া পতাকা নিয়ে আজকে গিয়ে স্বাধীন বঙ্গদেশে সেই পতাকা উত্তোলন করবেন। এই স্বপ্ন আমি দেখি তাসলিমা নাসরিন করবেন এবং তবেই হবে সেই লজ্জা যে তিনি লিখেছেন, সেই লজ্জার আজকে হবে প্রায়শ্চিত্ত হবে। সেই জন্য বলছি, লড়াই শুরু করুন। কুরুক্ষেত্রের যে লড়াই, সেই লড়াই কিন্তু আমাদেরকে আবার শুরু করতে হবে। কুরুক্ষেত্রে হাতিয়ার গর্জে উঠুক বারবার। আসানসোলের এই পবিত্র ভূমি থেকে আমরা লড়াই শুরু করেছি। কুরুক্ষেত্রের এই জমি তো আজকে আমরা বলুন, আমরা পাণ্ডবের মতন, হে পাণ্ডব বাজাও তোমার পঞ্চজন্য, সেরকম ভাবে বলি, হে পার্থ বাজাও তোমার পঞ্চজন্য, সেরকম ভাবে বলছি। প্রতিটি মানুষ এখানে যারা আছেন, আপনারা হচ্ছেন সেই পার্থ, আপনি কৃষ্ণ, আপনি অর্জুন, আপনি যুধিষ্ঠির, আপনি ভীম, আপনি সনাতনী, আপনি কৌরব, আপনি পাণ্ডব, আপনি কুরুক্ষেত্র, আপনি হস্তিনাপুর। লড়াই করুন, সেইভাবে লড়াই করে হাতে ত্রিশূল গেরুয়া বেশ ছিনিয়ে নেব বঙ্গদেশ, হাতে ত্রিশূল গেরুয়া বেশ ছিনিয়ে নেব বঙ্গদেশ। জয় মা কালী, জয় বঙ্গ, জয় শশাঙ্ক।